আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট সাহিত্যিক শ্যামাপ্রসাদ ঘোষ। আজকে আমরা জানব তার সাহিত্যিক হয়ে ওঠার গল্প। শ্যামাপ্রসাদ বাবু, আপনাকে স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি। নমস্কার সকলকে। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য স্টিং নিউজকে অনেক ধন্যবাদ। শ্যামাপ্রসাদ বাবু, আপনাকে আমার প্রথম প্রশ্ন যে আপনার এই যে সাহিত্যিক হয়ে ওঠা, আপনার শৈশব শুনেছি খুব কষ্টে কেটেছে, সেই দিনগুলি সম্পর্কে যদি একটু বলেন। আসলে আমি চাষি পরিবারের ছেলে, পূর্ব বর্ধমান জেলার একদম দক্ষিণ প্রান্তে কানা দামোদর চলে গেছে, সেখান দিয়ে তার পাশে একটি প্রত্যন্ত গ্রামে আমার জন্ম। আমার বাবা ছিলেন কৃষক, কিন্তু আমাদের সচ্ছলতা ছিল। বাবা মন দিয়ে চাষগুলো করতেন, জমি জমাও ছিল অনেক। আমার 12 বছর পর্যন্ত, অর্থাৎ ক্লাস 6-এ যখন পড়ি, তখন বাবা হঠাৎ মারা যান। তারপর থেকে আমাদের দুঃখের দিন শুরু হয়। আরও মনে আছে যে আমার বাবার মৃত্যুটা, বাবা বিধান রায়ের মৃত্যুর কিছুদিন পরেই মারা গিয়েছিলেন। আচ্ছা, সেই জন্যে ব্যাপারটা আরও আমার মনে আছে। এই কারণে যে তখন কোন ক্লাসে পড়তে? তখন আমি ক্লাস 6-এ পড়ি সম্ভবত। আচ্ছা, বাবা মারা যাওয়ার পরে যে দুর্দশার মধ্যে দিনগুলি কেটেছিল, বাবাই কি একমাত্র উপার্জনকারী ছিলেন? হ্যাঁ, তার কারণ হচ্ছে আমার দাদা আমার চেয়ে 2 বছরের বড়, 2 ক্লাস উঁচুতে পড়তো। আমি যদি 6-এ পড়ি, দাদা তখন হয়তো 8-এ পড়তো। কিছুই জানে না, না জানে চাষ, না জানে জীবন, না জানে দুঃখ। সুতরাং একটু বেহিসেবি হয়ে পড়ে বাবার মৃত্যুর পর, একটু এলোমেলো হয়ে যায় তার জীবন, যার ফলে চাষগুলো ঠিকমতো হতো না। যার ফলে বাবার মৃত্যুর জন্য আমাদের কিছু জমি বিক্রি করতে হয়েছিল। আমার কাকা সেটা করেছিলেন। তারপরে সেটা ক্রমশ চাষ না হতে হতে আরও কিছু জমি আমাদের চলে যায়। দাদা আর পড়াশোনা করতে পারেননি। আমরা কিন্তু, আমার মা একদমই লেখাপড়া জানতেন না। বাবা কিছু জানতেন, মা লেখাপড়া একদমই জানতেন না। মা কিন্তু ছেলেদের লেখাপড়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। মানে সেই ধান সেদ্ধ থেকে আরম্ভ করে, গোয়াল কাড়া থেকে, গরুর পরিচর্যা থেকে আরম্ভ করে তিনি সব কাজ করেছেন। মনে আছে এমন একটা দিন গেছে যে চান করে আমরা 5 ভাই আর 1 বোন, আর 2 দিদি বড় ছিল, তাদের বিয়ে হয়ে গিয়েছিল, বসে আছি চান করে। মা বাড়িতে চাল নেই, মা পাশের বাড়ির ঢেঁকিতে চাল কুটতে গেছে। তা চাল কুটে কোনো মতে হয়তো অল্প কিছু চাল নিয়ে এসছে, সেই চাল ফুটিয়ে, হয়তো তাতে ফ্যানটাই বেশি, তো সেই ফ্যান দেয়া ভাত খেতে হয়েছে। প্রতিদিন খেতে হয়নি, হয়তো কোনো দিন খেতে হয়েছে। মায়ের একটা কথা এখনো মনে আছে, ভাত খাওয়ার দরকার নেই বাবা, ফ্যান ভাত খাওয়ার দরকার নেই বাবা, আমার নুন ফুরিয়ে যাচ্ছে। আচ্ছা, একথা মা বলতেন আর কি। তা এরকম দুঃখ কষ্টের দিন গেছে আর কি। তারপরে পড়াশোনাটা চালিয়ে তারপরে আমি যখন মাধ্যমিক দিলাম, দেওয়ার পর আমি টিউশন শুরু করলাম। তো টিউশন শুরু করার পর দাদাও একটু বড় হলো, চাষবাস একটু ভালো শুরু হলো। তাহলে ওই যে মাঝের 5-6টা বছর খুবই কষ্টের গেছে। টিউশন শুরু করার পর আমি কলেজেও পড়েছি, বর্ধমান রাজ কলেজে, এবং ফিরে এসে টিউশন পড়েছি। এইভাবে কলেজ শেষ হলো, তারপরে আরও টিউশন বাড়লো আস্তে 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 আস্তে। তারপরে একটা স্কুলে আমি অর্গানাইজ টিচার হিসেবে ছিলাম, একটা জুনিয়র হাই স্কুলে। তারপরে যখন আমার 22 বছর বয়স, তখন সেই চাকরিটা পেয়ে যাই। আচ্ছা, তারপরে আবার মোটামুটি স্বাভাবিক জীবনে ফিরে আসি। তারপর পড়াশোনা করার পরে শিক্ষকতার চাকরিতে কিভাবে আসলেন? ওখানে তো আমি প্রাইমারি স্কুলে যোগদান করলাম। আচ্ছা, একসঙ্গে ছিল, জুনিয়র হাই ছিল। তো আমরা প্রাইমারি সেকশনে পেলাম সরকারি চাকরি। তো পাওয়ার পর আমার যেটুকু লেখাপড়া বাকি ছিল, অর্থাৎ বিএ পরীক্ষা সবটা তখনও দেওয়া হয়নি, সেই বিএ পরীক্ষা দিলাম। দিয়ে তারপরে আমার বিয়ে হলো। বিয়ের পর আমার যখন বিয়ে হলো, তখন আমার বিয়ের পর বিয়ের রেজাল্ট আউট হলো আমার। আচ্ছা, তো সেখানে পাস করার পর আমি প্রাইভেটে এমএ করলাম। আচ্ছা, প্রাইভেটে এমএ করার পর শিক্ষকতা, হাই স্কুলে শিক্ষকতার তখন কমিটি নিত, শিক্ষকতার জন্য চেষ্টা করতে গিয়ে বিএড পড়লাম। তখন রেগুলার কলেজে পড়ার উপায় ছিল না, একমাত্র যাদবপুর ইউনিভার্সিটিতে একটা স্কিম ছিল যে সেখানে নাইটে বিএড পড়ানো হয়। আচ্ছা, তখন আমার প্রাইমারি স্কুলটা তখন মর্নিংয়ে হতো। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি যাদবপুরে ভর্তি হয়ে গেলাম, পরীক্ষা দিয়ে চান্স পেয়ে। দিয়ে প্রায় বছর দেড়েকের কোর্স সেটা, যেহেতু নাইটে 1.5 বছর ধরে যাতায়াত করে বিএডটা শেষ করলাম। মানে ওই একদিন যেতাম, পরের দিন আর কলেজ যেতাম না, এইভাবে ছুটি টুটি মিলিয়ে আমার বিএডটা হয়ে গেল।
তারপরে আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে থাকলাম। এই ইন্টারভিউ দিতে দিতে কাগজে তখন বিজ্ঞাপন দিত, সারা বাংলা ঘুরে ফেললাম। তারপরে এই তোমাদের নদিয়ায় ধুবুলিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে নপাড়া হাই স্কুলে ইংরাজি টিচার হিসেবে যোগদান করলাম। ওখানে কত বছর শিক্ষকতা করে? 15 বছর। 15 বছর শিক্ষকতা করেছে, 1985 থেকে 2000 পর্যন্ত। ইংরেজি বিষয়ে? হ্যাঁ, ইংরেজি বিষয়ে। আচ্ছা, এইবার সাহিত্য চর্চাটা কিভাবে আপনি চালিয়ে গেলেন? আচ্ছা, সাহিত্য চর্চা হচ্ছে যে আমি যে স্কুলটায় পড়তাম সেই স্কুলটা বিদ্যাসাগর প্রতিষ্ঠিত, মানে 9 থেকে যেখানে পড়তাম সেই স্কুলে টিচার যারা ছিল তারা কেউ কেউ সাহিত্য চর্চা করতো। আচ্ছা। আর আমাদের গ্রামের একজন মানুষ, তার নাম সুনীতি মুখোপাধ্যায়, তুমিও হয়তো শুনে থাকবে, তিনি আমাকে গাইড করতেন, তার সঙ্গে সঙ্গে আমি ঘুরতাম। তিনি আমাদের প্রাইমারি স্কুলে শিক্ষক ছিলেন, তার ছত্রছায়ায় ছিলাম। আপনার গ্রামের নামটি বলুন। গ্রামের নামটা ইলামপুর, জামালপুর থানার ইলামপুর, দামোদর নদীর থেকে 3-4 মাইল দূরে। ওটা পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মধ্যে জেলা। পড়ে। আচ্ছা। আমার নিজস্ব একটা বাড়িও আছে, মানে যখন আমি বাইরে চলে এলাম যোগাযোগ সবসময়ই ছিল। তারপরে আমার ভাইপোরা যখন বড় হলো তারা নিজের বাড়ি করে ফেললো ওই জায়গায়। মাটির একটা লম্বা টালির ঘর ছিল, বড় উঠোন ছিল, উঠোনের এক কোণে একটা মাটির দোতলা ছিল। এই মোটামুটি 4টে ঘর ছিল, রান্নাঘর ছিল আলাদা, আর একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরটাকে আতুর ঘর বলতো। আচ্ছা। বুঝতেই পারছো তখনকার দিনের মায়েদের অনেকগুলো করে সন্তান থাকতো, তার জন্য একটা আতুর ঘর থাকতো। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 5 ভাই, 2 দিদি আর 1 বোন। আচ্ছা। ধুবুলিয়াতে কত সালে আসলেন? ধুবুলিয়া আসি 1985 সালে। আচ্ছা। তারপর প্রায় 85 আর এখন 25, প্রায় 40 বছর নদিয়ার ধুবুলিয়ায়। মানে এখন ধুবুলিয়ার বাসিন্দা? এখন আমি ধুবুলিয়ার বাসিন্দা। আর আমার ব্যাপারটা হচ্ছে আমার নিজেকে নদিয়ার মানুষ হিসেবে পরিচিতি দিতে ভালো লাগে। তার কারণ আমি বলছি, মানে নদিয়ার মতো, বিশেষ করে ধুবুলিয়ার মতো জায়গায় মানুষকে আপন করে নেয়ার যে প্রবণতা, বা নদিয়ার আর সব জায়গায় সেটা আমি দেখিনি, এটা 1 নম্বর কারণ। আর 2 নম্বর হচ্ছে নদিয়ার মতো এত সংস্কৃতি চর্চা আমি দেখিনি আমাদের বর্ধমান। শ্যামাপ্রসাদ বাবু, আপনাকে আমার পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে আপনার প্রথম লেখা কোথায় প্রকাশিত হয়েছিল? আমার প্রথম লেখা স্কুল ম্যাগাজিনে যেমন সবার হয়, তারপরে আমার স্কুলের সঙ্গে জড়িত শিক্ষক মণ্ডলী এবং সুনীতি মুখোপাধ্যায় বলে একজন আমার গ্রামের কবি, যার আকাশবাণী কলকাতাতেও নাটক হতো, তিনি আমাকে ভালোবাসতেন খুব এবং তাকে আমি অনুসরণ করতাম, এবং তিনি ওই দানা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তো সেখানে আমার একটি, যখন হয়তো ক্লাস 10-এ পড়ি, একটি কবিতা এবং একটি গদ্য গল্প ছাপা হয়েছিল। তারপরে তো আপনার লেখা পশ্চিমবাংলার যত নামি দামি পত্রিকা আছে প্রত্যেক পত্রিকাতেই প্রকাশিত হয়েছে। এমন কোনো বিখ্যাত পত্রিকা নেই যে সেই পত্রিকায় আপনার লেখা প্রকাশিত হয়? 2-1টা থাকতে পারে হয়তো, তবে দেশ, আনন্দবাজার, যুগান্তর, বসুমতী, নন্দন, গণশক্তি, সুপ্তারা, কিশোর ভারতী, যে নামি দামি পত্রিকাগুলো আছে সবই আমার লেখা নিয়মিত প্রকাশিত হয়েছে। তো আপনার সাহিত্য জীবন তাহলে কত বছরের? আমার সাহিত্য জীবন এখন হয়তো 25 হবে, তবে আমার সাহিত্য জীবনের 50 বছর পূর্তিতে নদিয়ার কথাকৃতি বলে বেথুয়াতে নীলাদ্রিশেখর সরকার বলে এটি ছেলে, তুমি চেনো তাকে। সে আমার সারা সাহিত্য জীবনের যা কিছু লিখেছি আমি তাই নিয়ে তোমাকে পড়ে দেব আমি, তুমি দেখবে একটা ঢাউস সংখ্যা করেছিল। সাহিত্য জীবনের 50 বছর এই কয়েক বছর আগেই হয়ে গেল। আমি যদি 20 বছরকে আমার শুরু বলে ধরি তাহলে 50 বছর পালিত হলো, এবং সেই উপলক্ষে নদিয়ার কথাকৃতি বেথুয়ার কথাকৃতি পত্রিকা বিশাল সংখ্যাটি করলো, এবং আমার লেখার উপরে এই সময়ের যারা বিখ্যাত লেখক তাদের নিয়ে লিখিয়ে নিলেন। কেউ সমালোচনা করলো, কেউ আশীর্বাণী দিল, কেউ শুভেচ্ছা দিল। এখানে সকলের, ব্রতদীপ বন্দ্যোপাধ্যায় থেকে স্বপ্নময় চক্রবর্তী থেকে সুবোধ সরকার থেকে আরম্ভ করে সবার লেখা এখানে আছে। মানে বইটা কি একটু দেখতে পারে? হ্যাঁ, তুমি এই বইটা আমি তোকে দেবো। আচ্ছা, বলছিলাম এই বইটা আমি দেখতে পাচ্ছি 640 পৃষ্ঠার একটা বই। আমি বলতে চাইছি যে এই বইটা পড়লে আপনাকে পুরোপুরি জানা যাবে? পুরোপুরি মোটামুটি জানা যাবে। যদি কেউ আমাকে নিয়ে কোনো দিন গবেষণা করে এই বইটি তার কাছে খুব হেল্পফুল হবে। আচ্ছা, মানে আমি জানি না, বাংলাদেশে আমার বন্ধু আছে, ওখানকার বাংলা একাডেমির যে ডেপুটি ডিরেক্টর তপন বাগচি,
তিনি আমাকে ও দেশে নিয়ে গেছেন বহুবার, ওদেশ থেকে আমার বই করিয়ে দিয়েছেন এবং ওদেশ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের পুরস্কার সম্মান সম্বর্ধনা আমাকে দিয়েছেন। আমি 3-4 বার ওদেশে গেছি। আমি জীবনানন্দের বাড়িতে গেছি, আমি ধানসিঁড়ি নদী দেখেছি। আমার বাংলাদেশের লেখা পড়ে, বিশেষ করে ছোটবেলায় জসিমউদ্দের লেখা পড়ে ওদের সম্বন্ধে আমার একটা স্বপ্ন তৈরি হয়েছিল। কিন্তু যেভাবেই হোক সেটা আমার মিটল। আর আমার জীবনে দেখেছি দুঃখের মধ্যে আমি বড় হলেও আমি যখন যে কাজে নেমেছি সে কাজে সাফল্য পেয়েছি। আপনার সাহিত্য জীবনে সবচাইতে বড় পাওয়ার অনুভূতি কোনটা? সাহিত্য জীবনে সব থেকে বড় পাওয়ার অনুভূতি হচ্ছে প্রিন্ট মিডিয়া যদি বলো, তাহলে সেখানে দেশ পত্রিকায় আমার কবিতা বেরোনো, এটার বড় প্রাপ্তি। সব কবিরই এই আকাঙ্ক্ষা থাকে। এবং আনন্দবাজার, রবিবারে আনন্দবাজারে আনন্দমেলা বলে একটা বিভাগ আছে, যেটা শৈশবেও আমরা পড়তাম, যেটা বিমল ঘোষ দেখতেন, মৌমাছি, আমরা ছোটবেলায় পড়তাম আমাদের পূর্ব বর্ধমানে। তো সেইখানেও আমার গল্প এবং অনেকগুলো ছড়া সেখানে ছাপা হতে, এটা প্রিন্ট মিডিয়ার প্রাপ্তি। নন্দন, তারপরে বসুমতী, এই ধরনের পত্রিকায় আমার কবিতা ছাপা, গল্প ছাপা। আপনি তো রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন। হ্যাঁ, রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি, সে আবার একটা গল্প। তখন আমি এসেছি এখানে সদ্য, ধরো আমি 85-তে এসেছি, তখন হয়তো 92 সালে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি। আকাশবাণীতে একটা বিজ্ঞাপন ঘোষণা দিল যে দিল্লি কেন্দ্র বেতার নাটক চাইছে। তো সেইটা শোনার পর আমি বেতার নাটক আগে কখনো লিখিনি, লিখেছিলাম নাটক। আমি যে গ্রামে বা থাকতাম, সেই গ্রামে আমি নিজেই নাটক লেখাতাম এবং নিজেই গানে সুর করতাম এবং গীতিনাট্য করাতাম। এই নাটক লেখার অভ্যেসটা আমার সেখান থেকে তৈরি হয়। সেখান থেকে এই যে তৈরি হলো, এবং আমি একটা নাটক লিখলাম, লিখে সেই নাটকটা আমি ডাকে পাঠিয়ে দিলাম। নাম কি ছিল? নাটকের নামটা ছিল চিকিৎসক। আচ্ছা। সেটা হঠাৎ অনেক দিন পরে আমাকে আমার দেশের বাড়ির একজন ফোন করছে যে শামাকা, তোমার একটা নাটক আকাশবাণীতে পুরস্কার পেয়েছে। আচ্ছা। আমি শুনিনি। তারপরে আমার ছাত্র ধুবুলিয়ার গৌতম, সেও বলল যে আপনার নাম রেডিওয়ে ঘোষণা হলো যে আপনার একটি নাটক ওখানে পুরস্কার পেয়েছে। তারপর আমি নিজে শুনলাম সেটা রাষ্ট্রীয় পুরস্কার। রাষ্ট্রীয় পুরস্কার, মানে যেহেতু আকাশবাণী কেন্দ্র হচ্ছে দিল্লির সংস্থা, তথ্য দপ্তরের সংস্থা, এই তথ্য দপ্তরের পুরস্কার এটা। সেটা কোন সালের দিকে হবে? সেটা হচ্ছে 1992 সালে পুরস্কারটা ঘোষণা হলো। আর আমাকে দেয়া হলো 92 সালে, প্রথম চাইলো লেখাগুলো, তারপর পাঠানো হলো। তারপর 93 সাল কেটে গেল, 92 সাল কেটে গেল, 93 সালের জানুয়ারি মাসে আমি দিল্লি গেলাম। সঙ্গে আমার স্ত্রীরও ওরা টাকা ভাড়া দিল এবং আমার ছোট ছেলেকে নিয়ে দিল্লি গেলাম। এবং দিল্লির মবলঙ্কর স্টেডিয়ামে তথ্যমন্ত্রী KP সিংদেও তখন তিনি ছিলেন, তার হাত থেকে পুরস্কার নিলাম। এবং সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য থেকে বহু নাট্যকার এলো, সবার সাথে পরিচিত হলাম। যদিও ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল, তাও কিছুটা ইংরেজিতে, আর আমি হচ্ছি হিন্দিতে একদম দুর্বল। আচ্ছা। ওই যা কিছু ইংরেজিতে একটু হলো, হবার পর খুব ভালো লাগলো সেটা। সারা ভারতবর্ষের কৃতি মানুষদের সামনে স্টেজে উঠে তথ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়া। এবং লাকিলি সেদিন খবরে যে কজনের ছবি দেখালো, 4 জনের, তার মধ্যে আমি ছিলাম একজন। কারণ হচ্ছে এতে হয় আসাম, আর ওয়েস্ট বেঙ্গল নয়, বিতে হয় বেঙ্গল। আসামের ছিল একজন আর বেঙ্গলের আমি। আপনি সাহিত্য চর্চা করছেন, বেতারে আপনি পুরস্কার পেলেন, তারপর থেকে কি আপনি নিয়মিত আবার বেতারে লিখতে লাগলেন? হ্যাঁ, তারপর থেকে আমি নিয়মিত আমার উন্নয়নটা তারপর থেকে ঘটলো। একটা খুব কাজে দিল, আকাশবাণীতে আমি গুরুত্ব পেতে শুরু করলাম এবং আরো বেশি বেশি করে বেতারের জন্য শেষ লিখতে পর্যন্ত থাকলেন। আমি মোট 12টা নাটক লিখলাম। আচ্ছা। এবং বিভিন্ন দপ্তরে, ওদের বিজ্ঞান দপ্তর থেকে আমার নাটক হলো, নাটক দপ্তর থেকে আমার নাটক হলো, শিশু যে দপ্তর, সেই শিশু দপ্তরও আমাকে অতিথি কবি হিসাবে আমার সাক্ষাৎকার নিল। শ্যাওলা বলে একটি নাটকের কথা শুনেছিলাম, সেটা কি বেতারে? সেটা হচ্ছে যে বেতারে আকাশবাণী যত নাট্য নির্দেশক ছিল বিভাগের, তার সেরা যিনি ডক্টরেট করে ওখানে ঢুকেছিলেন, তার নামটা এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি, তিনি এই নাটকটা পরিচালনা করলেন। তিনি হঠাৎ ফোন করলেন আমাকে যে আপনি শ্যাওলা বলে একটা নাটক জমা দিয়েছিলেন। আমি বললাম হ্যাঁ। বলে আপনি কালকে আমার সঙ্গে দেখা করবেন। আমি কালকেই যেতে পারবো না, আমার তো স্কুল আছে, আমি যাবো এই সপ্তাহের মধ্যেই। গেলাম, উনি আমাকে দিয়ে বললেন নাটকটা আপনাকে ছোট করেছেন, আপনি 15 মিনিটের করছেন, ওটাকে বড় করতে হবে। তো ওটা আমি বড় করলাম। পরে উনি 3 বার আমাকে নাটকটা লেখালেন যে
এখানটা এরকম করুন, এখানটা এরকম করুন, এখানটা এরকম করুন করে নিয়ে উনি সেই পরিবর্তনগুলো মিলিয়ে নাটকটা করলেন শ্যাওলা। আকাশবাণী, কলকাতা আকাশবাণীতে আপনি আর কি কি কারণে সেখানে গেছেন? আকাশবাণী আমার কাছে মন্দির, আমার সাহিত্য জগতের সিঁড়ি বলা যায়। আমাকে অনেক উপরে থেকে তুলেছে। এই কয়েকদিন আগেই কল্যাণ সেন বরাটের সুরে আমার দুটো গান হলো। হৈমন্ত শুক্ল একটা গান গাইলেন, এর আগেও অনেক বড় বড় শিল্পী, বনশ্রী সেনগুপ্ত, শিরাদা বন্দ্যোপাধ্যায়, এরা সব আমার গান করেছে। বলা হয়নি যে আমি গীতিকারও হলাম ওখানে। আচ্ছা, গীতিকারও হলাম এবং আকাশবাণী থেকে দূরদর্শনেও প্রোগ্রাম করলাম কবি হিসাবে, কলকাতা দূরদর্শন থেকে। তো সেই জন্যে আমি আকাশবাণীকে আমার মন্দির ভাবি। আমার কাছে নয়, বিভিন্ন যারা শিল্পী তারা এখনও আকাশবাণীকে মন্দির ভাবে। এই কয়েকদিন আগে ওরা আমাকে ডাকলো, আকাশবাণীর ৯৮ বছর উপলক্ষে একটা অনুষ্ঠান করলো, আমাকে একটা কার্ড পাঠালো। তো সেই কার্ডে আমি যেতে পারিনি। আমাকে ওখানকার হেড অফ প্রোগ্রাম বললেন যে আপনি কাউকে পাঠান, ওটা দিয়ে আমি কয়েকজনকে বললাম কলকাতা, তাদের পাঠিয়ে দিলাম, তারা দেখলো। তো এটাও পেয়েছি আর কি। আচ্ছা, আপনি তিতলি নামে একটি পত্রিকা প্রকাশ করেন, সেটা সম্পর্কে? সেটা সম্পর্কে ওই ৯২-৯৩ সাল। আসলে ছোটদের লেখা আমার একটু বেশি পছন্দ এবং আমার স্বাভাবিকভাবে বেশি ছোটদের লেখাই আসে। তো সেই জন্যে ছোটদের একটা পত্রিকা করলাম তিতলি নাম দিয়ে। কতগুলি সংখ্যা বেরিয়েছে পর্যন্ত? এখন পর্যন্ত এই বছরটা নিয়ে ৩২ বছর এবং ৪৪তম সংখ্যা হবে আর কি, এবছর যেটা হচ্ছে সেটা নিয়ে। শ্যামাপ্রসাদ বাবু, আপনি আপনার সাহিত্য জীবনে অনেক পুরস্কার পেয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কোনগুলি? হ্যাঁ, মানে তুমি আমার ঘরে গিয়ে দেখেছো, রাশি রাশি মেমেন্টো প্রচুর পেয়েছি, বিভিন্ন সংস্থা দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এই দুটোতে আমি ডাক পেয়েছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোক লোরের উপরে একটা সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে আমি ডাক পাই এবং সম্মানিত হই। আবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ চালু করে গিয়েছিলেন গ্রামীণ কবি সাহিত্যিকদের সম্মেলন। সেই সম্মেলনে আমাকে প্রধান অতিথি হিসাবে গত বছরে ডাকা হয়েছিল এবং আমাকে চিঠি দিয়ে উল্লেখ করা হয়েছিল বিশ্বভারতীর প্যাডে যে আপনাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব পালন করতে হবে। এই একটা বড় সম্মান আমি মনে করি। আর হচ্ছে যে বাংলাদেশের জসিমউদ্দিন যে সংস্থা ফরিদপুরে, সেই সংস্থা আমাকে পুরস্কৃত করেছে এবং জীবনানন্দের বরিশালের একটা সংস্থা, তারা ডেকে আমাকে সম্মানিত করেছে। সুচিত্রা সেনের ওখানে পাবলা লাইব্রেরি, একটা খুব বড় লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি থেকে যে বইমেলা হয়, সেই বইমেলাকে আমাকে আমন্ত্রণ করেছিল। এইগুলো আমার বড় প্রাপ্তি বলে মনে করি। আর একটা বড় প্রাপ্তি হচ্ছে যে আমাদের রামমোহন লাইব্রেরি প্রতি বছর একটি করে পুরস্কার দেয়। আমার একটি প্রবন্ধের উপরে তারা আমাকে পুরস্কৃত করেছিল। সেই পুরস্কার অবশ্য আমি নিতে যেতে পারিনি, কারণ তখন একটা স্কুটি এসে আমাকে ধাক্কা দেয়, আমি একটু আহত হই। আমার ছেলে গিয়ে নিয়ে এসেছিল সেই পুরস্কারটা। এটাও একটা বড় পুরস্কার বলে আমি মনে করি। আর সম্প্রতি একটি সংস্থা, নামকরা সংস্থা, তারা আমাকে বিদ্যাসাগর পুরস্কার দেবে। তারা এই পুরস্কারটা হয় বিদ্যাসাগরের জন্মস্থানে দেবে, বীরসিংহ গ্রামে, না হলে উনি যেখানে মারা গিয়েছেন কারমাতারে, সেখানে দেবে। এটাও আমি একটি বড় পুরস্কার বলে মনে করি। মানে সেটা কি আগাম জানানো হয়েছে? হ্যাঁ, আমাকে জানানো হয়েছে। শ্যামাপ্রসাদ বাবু, আমি যতটা আপনাকে চিনি এবং জানি, আপনার পরিবারকে চিনি, আমি দেখেছি যে সাহিত্য ও সঙ্গীত চর্চার মধ্যে আপনার পরিবারের প্রায় প্রত্যেক সদস্যই যুক্ত রয়েছে। তো এই বিষয়টা আপনার কেমন লাগে? আসলে আমি যেহেতু গোড়া থেকেই সাহিত্য, সঙ্গীত ইত্যাদির সঙ্গে যুক্ত, নিজেও দীর্ঘদিন গান শিখেছি, মিউজিকে বিএ পাস করেছি মিউজিক নিয়ে, রবীন্দ্রসঙ্গীতে, সেটা পূর্ব বর্ধমান থেকেই। আর তারপরে এখানে এসেছি, এসে আমার নপাড়া স্কুলে সেখানেও আমি নানাভাবে সঙ্গীত চর্চা, গীতিয়ালেখ্য, নাটক ইত্যাদির সঙ্গে জড়িয়েছিলাম। এবং আমার পরিবারের আমার যে বড় পুত্রবধূকে এনেছি, সে গান জানতো। তাকে আমি রবীন্দ্রভারতী থেকে প্রাইভেটে MA পাস করিয়েছি মিউজিক নিয়ে। তার মেয়ে একদম 3 বছর থেকে আমার সঙ্গে সাইকেলে ঘুরে বেড়ায়, সেখানেই তার আবৃত্তি চর্চা হয়। সে এখন, তুমি তো জানো, তুমি তাকে নিয়ে তুমি তাকে নিয়ে প্রোগ্রামও করেছো, অনেকেই করেছে তাকে নিয়ে প্রোগ্রাম। সে খুব ভালো আবৃত্তি করে, কবিতাটা খুব ভালো বোঝে। তার বোঝার কারণ হয়তো ছোটবেলা থেকেই চর্চা আছে, সেও গান করে। সাহিত্যিক হয়ে ওঠা, তার পরিবারের যে প্রত্যেকের সাপোর্ট পাওয়া, এইটা আপনার কাছে কেমন? না, সেটা হচ্ছে যে আমার 3 ছেলে,
তারাও, বড় ছেলে খুব বেশি এগোতে পারেনি, কিন্তু আমার অন্য 2 ছেলে তারাও আবৃত্তিতে প্রচুর পুরস্কার পেয়েছে। সুচিত্রা মিত্রের হাত থেকে আমার 2 ছেলে পুরস্কার নিয়েছে দুবুলিয়াতে একটা অনুষ্ঠানে, এবং গানও শিখেছে তারা। এবং বড় বৌমা সেও গান জানে, এবং মেজ বৌমাও সেও গান শিখেছে, নাচও কিছুটা শিখেছে। আসলে এইগুলো দেখেই আমি নির্বাচন করেছি, এবং আমার স্ত্রীও মোটামুটি। তার মানে আমি বলতে চাইছি যে সাহিত্য চর্চার ক্ষেত্রে পরিবার থেকে কোনো সময় বাধা হয়নি, বরঞ্চ এরকম একটা পরিবার, সাপোর্টিভ পরিবার পেয়েছি বলেই হয়তো আমি এই জায়গায় আসতে পেরেছি। এটাও আমাকে অনেক সিঁড়ির কাজ করেছে। শ্যামাপ্রসাদ বাবু, আপনার লেখা একটা কবিতা পড়ে শোনান। আমার গ্রাম ইলামপুর, বর্ধমানের পূর্ব ইলামপুর, এখানে যখন চলে এসেছি তখন লেখা সেই গানকে কেন্দ্র করে। ঠিক আছে। কেমন আছে ইলামপুরের বামুনপাড়ার ঘাট, কেমন আছে দঙ্কিনী বিল, পিরোজপুরের মাঠ, এখনো কি যায় ডুবে যেই বর্ষা নামে গ্রামে, এখনো কি সাঁকোর ধারে সব সাইকেল থামে, ইলামপুর এ নামটা যেন স্বপ্ন দিয়ে মাখা, বুকের গোপন ঘরে আছে এ নামটাকে রাখা, এই গ্রামেতেই রাখা আমার শৈশব কৈশোর, ইলামপুর যে আমার কাছে পূবের মাঠের ভোর। অসাধারণ। নিজের মাতৃভূমির প্রতি যেখানে জন্ম, যেখানে নারী পোতা আছে, তার যে টান, সেই টান কিন্তু এই কবিতায় ফুটে উঠেছে। আমার শেষ প্রশ্ন আপনাকে, সেটা হলো যে আপনার নাম যখন উচ্চারিত হয় শ্যামাপ্রসাদ ঘোষ, সবসময় বলা হয় যে শ্যামাপ্রসাদ ঘোষ একজন শিশু সাহিত্যিক, নামের আগে শিশু সাহিত্যিক জুড়ে দেওয়া হয়। ব্যাপারটা হলো যে আপনার সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে আপনার অবাধ বিচরণ, কিন্তু যখন শিশু সাহিত্যিক শ্যামাপ্রসাদ ঘোষ বলা হয়, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা দুভাবে দেখি। প্রথম হচ্ছে, এটা ভালো লাগে, কারণ যেহেতু শিশু সাহিত্য আমার পছন্দের বিষয়, ভালো লাগে। কিন্তু এছাড়াও তোমাকে আজকে একটা বই দেবো, বড়দের গল্প আছে, 1 ডজন বড়দের গল্প, সেগুলো পড়ে দেখবে যে গল্পগুলো ভালো। যেহেতু আমি নাটক লিখি, বিষয়গুলো ভালোই পাবে তুমি। তো সেইগুলো যখন কিছু অপঠিত থেকে যায়, আমার শিশু সাহিত্যের এই পরিচয়ের ভেতরে আড়ালে থেকে যায়, তখন একটু খারাপ লাগে যে আমার কবিতাগুলো মানে কথা শুনে যেটা মনে হচ্ছে যে শিশু সাহিত্যিক শ্যামাপ্রসাদ ঘোষ এই বিচারটা করতে গিয়ে আপনার অন্য ক্ষেত্রগুলি, অন্যদিকের যে লেখাগুলি, সেটাও কোথাও না কোথাও পাঠকের কাছে বা গুরুত্ব কম পাচ্ছে, সেখানেই একটু খারাপ লাগে আছে। আসলে একজন লেখকের প্রতিটি সৃষ্টি তার কাছে এক একটি সন্তান, ঠিক। তাতে সেই সন্তান যদি অবহেলিত হয়, তাহলে তো সৃষ্টিকর্তার ভালো লাগবে না। বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট সাহিত্যিক শ্যামাপ্রসাদ ঘোষের বিশেষ সাক্ষাৎকার। আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।